চলো স্টার্ট করি। আজকে আমরা লেকচার নাম্বার 3 পড়বো মলিকুলার জেনেটিক্স এর। এখানে আমরা কি পড়তে চলেছি? এখানে পড়তে চলেছি জেনেটিক ম্যাটেরিয়াল কিভাবে গবেষণায় পাওয়া গেছিল বা কি করে সেটা আবিষ্কার হয়েছিল। তো সার্চ ফর জেনেটিক ম্যাটেরিয়ালস বলে একটা হেডিং হয়ে থাকে। এটাই আজকে আমরা পড়বো। কিভাবে কোনটা জেনেটিক ম্যাটেরিয়াল আমরা বুঝতে পেরেছি। আমাদের বডি প্রোটিন, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ, আরএনএ এবং লিপিড এই প্রত্যেকটা জিনিস মেজরিটিতে পাওয়া যায়। বায়োমলিকুলস চ্যাপ্টারে আমরা এগুলো পড়ে আসছি। কিন্তু এর মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল কোনটা? কোনটা একটা থেকে একটা জীব থেকে আরেকটা জীবে ট্রান্সফার হচ্ছে বা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে ট্রান্সফার হচ্ছে যার ফলে ইনহেরিটেন্স হচ্ছে। যে সমস্ত জিনিসপত্র অলরেডি আমরা হচ্ছে আগের চ্যাপ্টারে বংশগতি ও বিভেদে পড়ে এসেছিলাম যে জেনেটিক ম্যাটেরিয়ালের একটা কাজ আছে, জিনের একটা কাজ আছে, সেটাই এখানে আমরা পড়াশোনা করতে চলেছি। সুতরাং এই জেনেটিক ম্যাটেরিয়ালের যে আবিষ্কার এটা বহুদিন পূর্ব থেকে শুরু হয়েছে, ওই মেন্ডেলের জামানা থেকে শুরু হয়েছে এবং আস্তে 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 1952 খ্রিস্টাব্দে এসে প্রতিষ্ঠিত হয় যে একটা বিজ্ঞানী, তার নাম ছিল হার্সে এবং চেজ, তারা পুরোপুরি একদম ইউনিভোকাল একটা প্রুফ দেয় যে এটাই হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল, এটাই হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল, এটা প্রমাণ করে। কবে থেকে শুরু হয়েছে? সে মেন্ডেল যখন থেকে আবিষ্কার করেছে তখন থেকে জার্নি শুরু হয়েছে মোটামুটি, এসে শেষ হয়েছে কোথায়? হার্সে এবং চেজ 1952 সালে। ক্লিয়ার হয়ে গেছে? ওখানে মেন্ডেল শুরু করেছে 1856 খ্রিস্টাব্দে, এখানে হার্সে চেজ 1952। মানে 100 বছর গবেষণার ফলে এই জেনেটিক ম্যাটেরিয়াল কিন্তু এসছে। এবার আমরা যেহেতু মেন্ডেলের পরীক্ষা, তার পরবর্তীতে মেঙ্গেলের তথ্যগুলোকে আবার 1900 সালে তুলে ধরা, এগুলো অলরেডি পড়ে নিয়েছি, তাই সেই ঘটনাগুলো আমরা পড়বো না। আজকে আমরা এখানে 3টে ঘটনা পড়বো, সেই 3টে ঘটনাকে ধীরে ধীরে আমরা যাবো। তাহলে আজকে আমাদের পড়ার টপিক কি? এই 3টে ঘটনা। কি কি? 1 নম্বর একটা বিজ্ঞানীর নাম গ্রিফিথ, তার একটা এক্সপেরিমেন্ট ছিল সেটা পড়বো। তার যে এক্সপেরিমেন্ট ছিল তাকে বলা হয় ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। কি বলা হয়? ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। সেকেন্ড একটা গবেষণা পড়বো 3টে বিজ্ঞানীর, অ্যাভেরি, ম্যাকলয়েড এবং ম্যাকার্টি। এই 3টে বিজ্ঞানীর আমরা গবেষণা পড়বো, অ্যাভেরি, ম্যাকলয়েড এবং ম্যাকার্টি এর গবেষণা পড়বো। তারপর লাস্টে পড়বো হার্সে এবং চেজ। ক্লিয়ার হয়ে গেছে? হার্সে এবং চেজ কে কত সালে গবেষণা করেছিল একটুখানি লিখে দিই। এই যে বিজ্ঞানী গ্রিফিথ ছিল, এর গবেষণার সাল ছিল 1928। কত সাল ছিল? 1928। অ্যাভরি, ম্যাকলয়েড, ম্যাকার্টি 3জন বিজ্ঞানী। ভালো ছিল এদের অনেকটা বেশি, 1933 থেকে 1944 পর্যন্ত প্রায় 11 বছর গবেষণা করেছিলেন। এবং এই যে বিজ্ঞানী হার্সে এবং চেজ, এরা গবেষণার ফলাফল দিয়েছিলেন কত সালে? 1952। কত সালে? 1952। এই 3টে সাল এখানে লিখে দিলাম, কারণ 3টে নাম যেহেতু আছে যেন তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়, কারণ এমসিকিউ কিন্তু এখান থেকে আসে। প্রত্যেকটা ডিটেলস আমরা পড়াশোনা করবোই, এটা নিয়ে কোনো দ্বিধা নেই, কিন্তু এগুলো থেকে যেহেতু এমসিকিউ আছে সেই কারণে এটা জানা তোমাদের জরুরি। প্রশ্ন হবে, স্যার আবার কি ইংলিশে নোট করতে যাচ্ছেন? না, কোনো নোটসই করাবো না। এনসিইআরটির কিছু কিছু জিনিসপত্র আছে পড়াবো, বাকিটা আমি পুরোপুরি নিজে হাতে লিখেই পড়াবো। তুমি যে কোনো ধরনের বুকস ইউজ করো না কেন, তুমি সেখানে কনসেপ্ট বুঝতে পেরে যাবে। ঠিক আছে? সুতরাং লেখা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই। তাহলে এখন আমরা পড়তে যাচ্ছি জেনেটিক ম্যাটেরিয়াল কিভাবে পাওয়া গিয়েছিল। হ্যাঁ, এই একটু একটু শব্দ ইংলিশে থাকলে এগুলোতে ভয় খেয়ে যাওয়ার কিছু নেই। ঠিক আছে? দেখো, তাহলে কোথা থেকে জার্নি শুরু হয়েছিল আমি বলেছি 1856। কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? 1856 গবেষণা শুরু হয়েছিল। রেজাল্ট কি 1856 পেয়েছিলেন? অ্যান্সার হবে না। 1865 খ্রিস্টাব্দে যেহেতু প্রকাশিত করেছিলেন কে মেন্ডেল তার এক্সপেরিমেন্টগুলো, সেই জন্য এই সময় থেকে মোটামুটি জেনেটিক ম্যাটেরিয়ালের খোঁজ শুরু হয়। ঠিক আছে? জেনেটিক ম্যাটেরিয়াল খোঁজ শুরু হয়। তারপরে এক্সিস্টেন্স অফ জেনেটিক ম্যাটেরিয়াল 1883 খ্রিস্টাব্দে। তারপরে রেসিডেন্সি অফ মেন্ডেলস ল, এগুলো সব আসতে শুরু করে। তারপরে ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্সের গল্প আমরা নিশ্চয়ই জানি। ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স মনে আছে? সাটেন এবং বোভারি তাদের ঘটনার কথা বলেছিলাম, আর সেগুলো প্রমাণ করেছিল কে? মর্গ্যান। মনে আছে? তাহলে কন্ট্রিবিউশন বাই মর্গ্যান। এই বিভিন্ন ঘটনা চলতে চলতে প্রায় 1920 পর্যন্ত এক্সিস্টেন্স অফ ক্রোমোজোম অ্যাজ অ্যান অর্গানাইজ স্ট্রাকচার অফ ডিএনএ ওয়াজ কনফার্মড। মোটামুটি বোঝা গিয়েছিল যে কিছু একটা ক্রোমোজোমের মধ্যে জিনিসপত্র আছে যেটা কি না এই জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতে পারে। এগুলো মোটামুটি আমরা আগের চ্যাপ্টারে গল্পগুলো পড়েছি, বংশগতি ও বিভেদ চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আমরা পড়বো 3টে নতুন তথ্য। কি পড়বো? 3টে নতুন তথ্য। দেখো, এখানে কিছু গল্প যেগুলো বললাম এনসিইআরটির মতো সেগুলো এখানে দেওয়া আছে। বলছে এমনকি মেইসচার, অলরেডি আমি বলেছি কে ই মেইসচার কি আবিষ্কার করেছিল বলেছিলাম আমি? ডিএনএ। কি আবিষ্কার করেছিল বলেছিলাম? ডিএনএ। বোঝা গেছে না বোঝা যায়নি? কত সালে ডিএনএ আবিষ্কার করেছিলেন? তাও বলেছিলাম যে 1869 খ্রিস্টাব্দে কিন্তু ডিএনএ আবিষ্কার হয়ে গেছিল। ডিএনএ আবিষ্কার হয়েছিল, কিন্তু ডিএনএ যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা না। তাহলে মেইসচারের দ্বারা নিউক্লিনের আবিষ্কার। আমি কি বলেছিলাম? এই ডিএনএ এর অপর নাম কি দিয়েছিলেন? নিউক্লিন। কি নাম দিয়েছিলেন? নিউক্লিন। তাহলে নিউক্লিন কার অপর নাম? ডিএনএ। হচ্ছে নিউক্লিনের আবিষ্কার এবং মেন্ডেলের বংশানুসার নীতি সমূহের প্রস্তাব প্রায় এক সময়ে ঘটেছিল। জানি 1869 খ্রিস্টাব্দে, আর মেন্ডেল নিয়েছিল কত সালে বললাম? 1865 খ্রিস্টাব্দে প্রকাশ করেছিল তার পাবলিকেশনে। তবু ডিএনএ যে বংশগতির বস্তু হিসাবে কাজ করে তা আবিষ্কার প্রমাণ করতে দীর্ঘ সময় লেগেছিল। দীর্ঘ সময় মানে কত বছর বললাম? প্রায় 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 কত? 90 বছর। প্রায় কত বছর টাইম লেগেছে? প্রায় 90 বছরের মতো টাইম লেগেছে। 1926 সালের জিনগত বস্তুর বংশ
অনুসার পদ্ধতি নির্ধারণ বিষয়ক অনুসন্ধান আণবিক স্তরে গিয়ে পৌঁছেছিল। কত সালে প্রথম পৌঁছেছিল? 1926। তাহলে এখানে নাম আসছে গ্রেগর জন মেন্ডেল, ওয়ান্টাল সাটন, হান্ট, মর্গ্যান, অসংখ্য অন্যান্য বিজ্ঞানীদের পূর্বেকার আবিষ্কারগুলো থেকে একটি সুস্পষ্ট বোঝা গিয়েছিল যে বেশিরভাগ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমগুলো অবস্থান করে, কিন্তু এই প্রশ্নটির উত্তর তখনই মেলেনি। কোনো অণুটি প্রকৃতপক্ষে জিনগত বস্তু, এটার অ্যান্সার তখন খুঁজে পাওয়া যায়নি। ক্লিয়ার হয়ে গেছে? যেহেতু খুঁজে পাওয়া যায়নি, তাই তার পরবর্তীতে গবেষণাগুলো শুরু হয়। 3টে গবেষণা, প্রথম থেকে নাম মুখস্থ করো। গ্রিফিথের এক্সপেরিমেন্ট, যার নাম হলো ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। সেকেন্ড যে পরীক্ষাটা এসেছিল সেটা কাজ ছিল? বলেছি অ্যাভেরি, ম্যাকলয়েড এবং ম্যাকার্টি। 3টে বিজ্ঞানী ছিল, তাদের পরীক্ষা ছিল। আর 4 নম্বরে লাস্টে যেটা সব থেকে 3 নম্বরে যেটা হার্সে এবং চেজ, হার্সে এবং চেজ। ক্লিয়ার হয়ে গেছে? সবথেকে প্রথম আমরা গ্রিফিথের পরীক্ষা পড়তে চলেছি। কিসের পরীক্ষা পড়তে চলেছি? গ্রিফিথের পরীক্ষা। গ্রিফিথের পরীক্ষার নাম কি? ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। কি নাম? ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। যদি কোশ্চেন করা হয় যে ট্রান্সফর্মিং প্রিন্সিপাল কে দিয়েছিল? কে দিয়েছিল? গিভেন বাই গ্রিফিথ। কি নাম? গ্রিফিথ। কি নাম ছিল বিজ্ঞানী? গ্রিফিথ। সাল কত সাল ছিল? একটু আগেই বলে এলাম 1928 সালে দিয়েছিল। কত সালে দিয়েছিল? 1928। এই 1928 সালটা কখন দেখতে পাচ্ছ? এটা ওয়ার্ল্ড ওয়ার 3 এর পর। কখন হয়েছিল? ওয়ার্ল্ড ওয়ার 3 বলছি, ওয়ার্ল্ড ওয়ার 1 এর পর। ঠিক আছে? ওয়ার্ল্ড ওয়ার 1 এর পর। ওয়ার্ল্ড ওয়ার 1 এর পর এই গবেষণাটা দিয়েছিলেন। আমি ওয়ার্ল্ড ওয়ারের নাম কেন লিখলাম? কি ইম্পর্টেন্স এই জিনিসটা রয়েছে? ওয়ার্ল্ড ওয়ারের নাম এই জন্যই বললাম, কারণ এই ওয়ার্ল্ড ওয়ার 1 যখন হয়েছিল, বিশ্বযুদ্ধ আগে যখন হয়েছিল, তখন এই সময় মানুষের প্রচুর নিউমোনিয়া রোগ হয়। কি রোগ হয়? নিউমোনিয়া। এই নিউমোনিয়া রোগে প্রচুর মানুষ মারা যাচ্ছিল। পরবর্তীতে বিজ্ঞানীরা খুঁজে পায় যে নিউমোনিয়া রোগ হয়ে থাকে একটা বিশেষ ব্যাকটেরিয়ার জন্য, একটা বিশেষ ব্যাকটেরিয়া। তার নাম ছিল স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনাই। ওকে, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনাই। এরই অপর নাম বা আরেকটা নাম হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনাই। ঠিক আছে? এরা কি করে? নিউমোনিয়া কজ করে। তখন কি কারণে নিউমোনিয়া হচ্ছে? এমন কি জিনিস এখান থেকে ট্রান্সফর্ম হয়ে মানুষের দেহে যাচ্ছে এবং নিউমোনিয়া হচ্ছে? এটা নিয়েই এই বিজ্ঞানী গ্রিফিথের মনে একটা প্রশ্ন জেগে ওঠে। তখন গ্রিফিথ ভাবলো যে তাহলে আমাকে পরীক্ষা করে দেখতে হবে যে এখান থেকে এমন কি জিনিস মানুষের দেহে যাচ্ছে এবং নিউমোনিয়া হয়ে যাচ্ছে বলে মানুষটা মারা যাচ্ছে, মানুষটা মারা যাচ্ছে। ঠিক আছে? নিউমোনিয়া হচ্ছে এবং মানুষ বা জীব মারা যাচ্ছে। এটা নিয়ে যখন গবেষণা উনি শুরু করেন, উনি ২ টো স্টেন বের করেন। কটা স্টেন বের করতে পারেন? ২ টো স্টেন বার করেন। একজনের নাম দেন R2। কি নাম দেন? R2। আরেকজনের নাম S3। একটা নাম R2, আরেকটা নাম হলো S3। ঠিক আছে? ২ টো স্টেন। স্টেন মানে কি? ২ টো ভিন্ন জিনিস বের করেন। ঠিক আছে? ২ টো ভিন্ন প্রকৃতির ব্যাকটেরিয়া উনি খুঁজে পান। একটার নাম R2, আরেকটার নাম হলো S3। একটা নাম হলো R2, আরেকটা নাম হলো S3। R2 আর S3 এর মধ্যে কি পার্থক্য একটু পরে বলছি। এই ঘটনাটা বুঝতে পেরেছো? গ্রিফিথ দেখলেন যে ওয়ার্ল্ড ওয়ার 1 এর পর, অর্থাৎ নিউমোনিয়া হচ্ছে এবং বহু মানুষ মারা যাচ্ছে। নিউমোনিয়া যখন কারণ খুঁজলেন, কজ খুঁজলেন, তখন দেখলেন স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বলে একটা ব্যাকটেরিয়া এবং ডিপ্লোকক্কাস নিউমোনি বলে একটা ব্যাকটেরিয়া কি করে থাকে? জেনারেলি নিউমোনিয়া করে থাকে। উনি তখন ভাবলেন যে এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে এমন কি জিনিস আছে যেটা মানুষ বা প্রাণীর মধ্যে যাচ্ছে বলে সেই মানুষটা মারা যাচ্ছে? এমন কি জিনিস যাচ্ছে? সেটাই আসলে জেনেটিক ম্যাটেরিয়াল। এখান থেকে এমন কিছু জেনেটিক ম্যাটেরিয়াল যাচ্ছে যার জন্য এর যেটা বৈশিষ্ট্য, ক্ষতিকারক বৈশিষ্ট্য, সেটা মানুষের মধ্যে বা প্রাণীর মধ্যে যাচ্ছে এবং তার মৃত্যু ঘটিয়ে দিচ্ছে, তাকে মেরে দিচ্ছে। তাহলে এই জিনিসটাই কি হয়? না, গ্রিফিথের মনে একটা প্রশ্ন জাগায় যে তাহলে এখান থেকে আমি আবিষ্কার করতে পারি যে আসলে কি জিনিস একটা প্রাণী থেকে আরেকটা প্রাণীতে যায় এবং যার ফলে একটা প্রাণীর বৈশিষ্ট্য আরেকটা প্রাণীর মধ্যে প্রকাশিত হয়। এই জিনিসটা যখনই উনি আবিষ্কার করতে শুরু করলেন, তখন ২ টো স্ট্রেন পেলেন। একটা R2, আরেকটা নাম হলো S3। একটা নাম হলো R2, আরেকটার নাম কি? S3। এবার এটা নিয়ে একটুখানি গবেষণার মধ্যে যাই। R2 আর S3 তাহলে কি নাম? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনাই। বোঝা গেছে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনাই। স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া আমি কি বলেছি? এটা হলো একটা ব্যাকটেরিয়া। এটা কি? একটা ব্যাকটেরিয়া। বোঝা গেছে? এটা হলো একটা ব্যাকটেরিয়া। বাংলাতে লিখি, বহুজন আবার নাহলে বুঝতে পারে না। এটা হলো একটা বিশেষ প্রকার ব্যাকটেরিয়া। ওকে? বিশেষ প্রকার একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার ২ টো স্ট্রেন উনি পেয়েছিলেন। একটার নাম ছিল R2, একটার নাম ছিল R2, আরেকটার নাম ছিল কি? আরেকটার নাম হচ্ছে S3। আরেকটার নাম কি বলো?
ক্লিয়ার হয়ে গেছে না ক্লিয়ার হয়নি? এই যে আর নামটা এটা থেকে সবসময় মনে রাখবে একটা শব্দ, তার নাম হলো রাপ। কি মনে রাখবে? রাপ। রাপ মানে কি স্যার? তোমরা যে খাতায় রাপ করো মানে অমসৃণ। রাপ মানে হলো অমসৃণ। আর স্যার এই যে স্মুথ এস তার মানে এটা মানে কি স্মুথ? একদমই ঠিক। স্যার স্মুথ মানে কি? স্মুথ মানে রাপের বিপরীত অর্থাৎ মসৃণ। বোঝা গেছে না যায়নি? স্যার কোথায় রাপ, কোথায় স্মুথ কি জিনিস ভালো করে বলুন? দেখো, এই যে স্মুথ জিনিসটা এটা কোথায় দেখতে লাগে? জেনারেলি ব্যাকটেরিয়াকে যদি আমরা কালচার করি, একটা পেট্রি ডিশে কালচার করা হয়। একটা জায়গাতে ব্যাকটেরিয়াকে ভালো করে খাইয়ে দাইয়ে কালচার করা হয়। ব্যাকটেরিয়াকে গ্রো করানো হয়। ওখানে যখন গ্রো করানো হয়েছিল তখন দেখা যাচ্ছে যে এই যে S3 স্টেনটা এটা দেখতে একদম চকচকে লাগছে। কেমন লাগছে? চকচকে শাইনি নেচার। কেমন দেখতে লাগছে এখানে? শাইনি নেচার। শাইনি বোঝা গেছে? অর্থাৎ চকচক করছে। ঠিক আছে? কেমন করছে? চকচক। ঠিক আছে? চকচকে মানে একদম পরিষ্কার ঝলমলে টাইপ। এটার নাম দিলেন স্মুথ। কি নাম দিলেন? স্মুথ। আর যেটা তুলনামূলকভাবে একটু দেখছেন অমসৃণ টাইপ, শাইনি নয়, তার নাম দিয়েছেন রাফ। তার নাম কি দিয়েছেন? রাফ। তাহলে এখানেই এই শব্দটাই লেখা আছে যে স্মুথটা কি? স্মুথ কলোনি গঠন করেছে। স্মুথ কলোনি। কলোনি মানে ব্যাকটেরিয়া ছোট, ছোট এরকম করে দলা বেঁধে ধরো এটা পুরোটা পেট্রি ডিশ এরকম করে দলা বেঁধে অবস্থান করে। তাহলে এই দলাগুলোকে কি বলা হয়? কলোনি। কি বলা হয়? কলোনি। ক্লিয়ার হয়ে গেছে? ব্যাকটেরিয়া এইভাবে কলোনিতে অবস্থান করে। ব্যাকটেরিয়া পুরো কলোনিতে অবস্থান করে এইভাবে ছোট, ছোট। তাহলে ব্যাকটেরিয়া কলোনিতে অবস্থান করেছেন যখন দেখছে স্মুথ কলোনি অর্থাৎ পরিষ্কার দেখতে লাগছে। এটাকে নাম দেওয়া হয়েছে এ স্ট্রেন। কি নাম দেওয়া হয়েছে? এ স্ট্রেন। আর এটা দেখতে কেমন লাগছে? অমসৃণ, তাই একে বলা হয়েছে রাফ কলোনি। এর নাম দেওয়া হয়েছে আর স্ট্রেন। কি নাম দেওয়া হয়েছে? আর স্ট্রেন। ক্লিয়ার হয়ে গেছে? এবার পরবর্তীতে যখন দেখা গেল এখান থেকে একটা ব্যাকটেরিয়া নিয়ে দেখা গেল যে এই ব্যাকটেরিয়ার একদম উপরে তো সেল ওয়াল আছে কিন্তু তার উপরে একটা বিশেষ ধরনের স্মুথ জিনিস আছে যেটার নাম হলো ক্যাপসুল। কি নাম? ক্যাপসুল। আর উপরে কি এটা ভিতরে কি আছে? ভিতরে এটা নরমাল যা থাকে সেল ওয়াল। এটা কি আছে? সেল ওয়াল। আর রাফের ক্ষেত্রে দেখা গেল যে এটা যদি একটা ব্যাকটেরিয়াকে এরকমভাবে নেয়া হয়, এরকমভাবে যদি একটা ব্যাকটেরিয়াকে নেয়া হয়, তাহলে ব্যাকটেরিয়ার উপরে ডাইরেক্টলি পাচ্ছি সেল ওয়াল। কি পাওয়া যাচ্ছে? ডাইরেক্টলি সেল ওয়াল। ক্লিয়ার হয়ে গেছে? ডাইরেক্টলি কি পাওয়া যাচ্ছে? সেল ওয়াল। উনারা দেখলেন যে এই ক্যাপসুল বিশিষ্ট যে জিনিসটা আছে এইটার কারণে এটা স্মুথ কালার হয় এবং এই ক্যাপসুলটা থাকার কারণে এটা ভিরুলেন্ট হয়। ভিরুলেন্ট মানে কি? ক্ষতিকারক। আমরা কি মনে রাখবো? ভিরুলেন্ট মানে ক্ষতিকারক। অ্যাপ্রোপ্রিয়েট একদম বাংলা শব্দ বলা মুশকিল। আর নন ভিরুলেন্ট মানে ক্ষতিকারক না। আমি ধরে রাখতে পারি যে ভালো। ভালো মানে ক্ষতিকারক নয়। ভালো মানে কি? ক্ষতিকারক নয়। অর্থাৎ কোনো ক্ষতি করে না। এরকম ধরে রাখতে পারি। ক্লিয়ার হয়ে গেছে এতটা পর্যন্ত? তাহলে এটা ক্ষতি করে তাই একে ক্ষতিকারক কোনটা? স্মুথ যেটা থাকে যার উপরে ক্যাপসুল থাকে সে ক্ষতি করতে পারে অর্থাৎ সে কি করতে পারে? নিউমোনিয়া কজ করতে পারে। আর যে নন ভিরুলেন্ট সে কোনো কজ করতে পারে না। এটা আবিষ্কার হয়েছিল পরবর্তীতে। এবার এই যে ক্যাপসুলটা না এই ক্যাপসুলটা তৈরি হয় পলিস্যাকারাইড দ্বারা। কি দ্বারা তৈরি হয়? পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড কি জিনিস জানো? পলিস্যাকারাইড পলিস্যাকারাইড কি জিনিস জানো? পলিস্যাকারাইড কিছুই না বাবা। পলিস্যাকারাইড হলো কার্বোহাইড্রেট। পলিস্যাকারাইড কিছুই না। পলিস্যাকারাইড হলো কার্বোহাইড্রেট। পলিস্যাকারাইড কিছুই না। এই ক্যাপসুলটা পলিস্যাকারাইডের তৈরি এবং এরকম একটা কলোনি ছিল। এতটা পর্যন্ত যদি বুঝতে কোনো অসুবিধা হয় বলো, এরপরে ফার্দার এগিয়ে যাব। এত কমজন হয়ে গেল কেন ক্লাসে? কি ব্যাপার? এত কমজন হয়ে গেল কেন ক্লাসে? কি ব্যাপার? এতটা পর্যন্ত কোনো ডাউটস আছে কিনা বলো? যারা লাফাচ্ছিলে যে স্যার রাত্রি 12টার সময় ক্লাস নিন, হ্যাঁ? 11:30তে ক্লাস নিতে কুম্ভকাত। কি ব্যাপার? কোথায় সব ঘুমিয়ে গেছে নাকি ছেলেরা? যদি লাইভে নাই থাকবে তাহলে বলে দেবে। আমি তাহলে সেই অনুযায়ী লাইভটা সেরকম টাইমে করব। কিছুজন যদি প্রেজেন্ট থাকবে এত ইম্পোর্টেন্ট টপিকে তাহলে কি করে হবে? পরবর্তীতে রেকর্ডেড লেকচার দেখবে, তাই তো? ঠিক আছে, ভালো জিনিস। যাই হোক, তাহলে এটা স্মুথ আর এটা হচ্ছে রাফ। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে কে রোগ করতে পারে? এই রাফ। আর স্মুথ আর রাফ রোগ করতে পারে আর রাফ রোগ করতে পারে না, স্মুথ কিন্তু রোগ করতে পারে। কেন পারে? কি জন্য পারে? পরবর্তীতে গবেষণাতে আবিষ্কার হয়েছে। ঠিক আছে? এখানে এখানে এবার ৩ টে গবেষণার কথা দেওয়া আছে। ৩ টে কি দেওয়া আছে? গবেষণার কথা দেওয়া আছে। ৩ টে স্টেপ বা ৪ টে স্টেপ ধরতে পারো। কি করা হয়েছে? না প্রথমে একটা লাইভ এ স্ট্রেন ব্যাকটেরিয়াকে নেওয়া হয়েছে। ব্যাকটেরিয়া যেটা এ স্ট্রেন তাকে নেওয়া হয়েছে। একটা ইঁদুর নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে? একটা ইঁদুর। আচ্ছা, এটাকে আমি একটুখানি আগে নিজে থেকে করাই। তাহলে গ্রিফিথের এক্সপেরিমেন্ট করছি। কি করছি? গ্রিফিথস এক্সপেরিমেন্ট।
গ্রিফিথের এক্সপেরিমেন্টে গ্রিফিথ দুটো জিনিস নিয়েছিলেন, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর একটা কি নিয়েছে গবেষণা করার জন্য মাইস। নিউমোনিয়া মানুষের হচ্ছে, মানুষ মারা যাচ্ছে ঠিক আছে, কিন্তু মানুষকে নিয়ে তো আর গবেষণা করতে পারে না। ব্যাকটেরিয়া দুটো স্টেন নিয়েছে, একটা হলো R2 আর একটা হলো S3। ওকে, এবার বেশ কয়েকটা ধাপে ধাপে উনি গবেষণা করেন। সব থেকে প্রথম একটা গবেষণা করেছেন। এই গবেষণাতে উনি কি নিয়েছেন না, একটা মাইস নিয়েছেন, মাইস মানে ইঁদুর, এটা তো কনস্ট্যান্ট নিয়েইছে সবসময়। আরেকটা নিয়েছেন R2 ব্যাকটেরিয়া। কাকে নিয়েছে? R2 ব্যাকটেরিয়া। এই যে R2 ব্যাকটেরিয়া নিয়েছে, এটা লাইভ মানে কি জীবিত ব্যাকটেরিয়া। আর মাইস তো সবসময় জীবিত, এ সবসময় জীবিত, এই মাইস সবসময় জীবিত, ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এই R2 টা লাইভ নিয়েছেন, কি নিয়েছেন? লাইভ। লাইভ নেবার পরে রেজাল্ট দেখা যাচ্ছে যে মাইসের কি হয়েছে, এই ইঁদুরের কি হয়েছে। তখন এখানে যখন আসছে মাইস, তখন দেখা যাচ্ছে কি ইঁদুর লাইভ আছে, মানে কি বেঁচে আছে। লাইভ আছে মানে কি বেঁচে আছে, ক্লিয়ার হয়ে গেছে, লাইভ আছে মানে কি বেঁচে আছে। আবার ইঁদুরকে নিই, আবার একটা ইঁদুর নেওয়া হয়েছে, এবার নেওয়া হয়েছে S3। কি নেওয়া হয়েছে? S3 ও কেমন আছে? S3 হচ্ছে লাইভ মানে কি জীবিত, ঠিক আছে। S3 কেমন আছে বলো? লাইভ আছে, অর্থাৎ জীবিত আছে। S3 কেমন আছে? লাইভ আছে, জীবিত আছে। এবার একে যখন নেওয়া হয়েছে তখন দেখা যাচ্ছে, তখন কি দেখা যাচ্ছে, মাইসটা মারা গেছে, ডায়েড মানে কি মারা গেছে। একটু আগেই বললাম যে আর এটা ক্ষতিকারক নয়, এটা ভিরুলেন্ট নয়, এ ভালো। আর S3 এটা ক্ষতিকারক, এটা ভালো না। এই নিউমোনিয়া কজ করেছে এবং সে মারা গেছে, ইঁদুর বেচারা মারা গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তখন এবার গ্রিফিথ বলে, ও বাবা মারা গেছে, তাহলে তো ইন্টারেস্টিং পরীক্ষা পাইলাম আমরা কত নম্বরে? 2 নম্বরে, মারা গেছে। ও 3 নম্বরে কি করলো? এই যে S3 স্টেনটা নিয়েছিল, কোনটা? এই যে S3 স্টেনটা নিয়েছিল, S3 স্টেনটাকে ও কি করলো না, হিট দিয়ে মেরে দিল। এরকম করে এখানে গরম আগুন দিল বুনসেন বার্নারে, ধরো কথার জন্য বলছি, একে মেরে দিয়েছে, হিট কিল্ড মানে কি আগুন দিয়ে তপ্ত করে ওকে মেরে দিয়েছে, ঠিক আছে। মেরে দেবার পর এবার মাইসটার কি হয়? তখনও দেখলো মাইসটা আবার কি আছে, বেঁচে আছে। কি আছে? মাইসটা আবার বেঁচে আছে। ও তখন বললো যে খেলটা কি খেলা হচ্ছে ঠিক বুঝতে পারছি না তো বিষয়টা। একবার S3 দিলাম, তখন নর্মালি মরে গেছে, একে গরম করলাম তখন মরেনি, তাহলে কি করা যায়? ও তখন এই গবেষণাটাকে আরেকটু মজাদার করে বানালো। ও কি করলো? মজাদার বানালো। এই মজাদার বানানোতে ও কি কি নিল? ও একটা মাইস নিল, একটা R2 জীবিত নিল, একটা R2 কি নিল? জীবিত নিল, ঠিক আছে, R2 জীবিত নিল, ঠিক আছে। এর সঙ্গে ও মিক্স করলো একটা এই হিটকিল S3। তাকে মিক্স করলো একটা স্কিল S3 হিটকিলকে একটা কি করলো এর সঙ্গে লাগালো। এটা হচ্ছে 4 নম্বর পরীক্ষা। এরপরে যখন ওর রেজাল্ট দেখলো, ওর একদম মাথা চরক গাছ, ও পুরো মাথা ঘুরে গেছে। দেখতে পেলো ইঁদুর বাবা মরে গিয়েছে, ইঁদুর বাবা কি হয়ে গেছে? মরে গেছে। এবার তো আর গ্রিফিথ বুঝতে পারছে না যে বিষয়টা এমন কি হলো। এখানে দিয়েছিলাম R2 বেঁচে ছিল, একে দিয়েছি মরে গেছে, গরম করেছি মরছে না বেঁচে আছে, এখানে দিয়েছি এর সঙ্গে মিক্স করে দিয়েছি মরে গেল, কি ব্যাপার? ইন্ডিভিজুয়াল এর সঙ্গে একে দিলে মরছে না, ইন্ডিভিজুয়াল এর সঙ্গে একে দিলে মরছে না, দুজনকে একসঙ্গে এর সঙ্গে দিয়েছি মরে গেছে। এবার তো মাথা খারাপ। মাথা যখনই খারাপ তখনই বিজ্ঞানীদের আরো কাজ বেড়ে যাবে। ওরা যখনই দেখবে যে এরকম ভুলভাল রেজাল্ট আসছে, ওরা খুব আনন্দিত হয় যে এবার কিছু একটা রেজাল্ট তার মানে আমি বের করবই। এবার এই গবেষণাটা যখন ও করলো, তখন ও বুঝলো যে এমন কিছু একটা নিশ্চয়ই বিষয় রয়েছে, এমন কিছু একটা নিশ্চয়ই বিষয় রয়েছে, যেটা কি না, যেটা এই S3 থেকে R2 তে যায়, S3 থেকে R2 তে এমন কিছু একটা জিনিস আছে যেটা ট্রান্সফার হয়, যেটা কি হয়? ট্রান্সফার হয়, অর্থাৎ এখান থেকে এখানে যায়। আর যাবার ফলে এই R2 টা S3 যে স্ট্রেন আছে, S3 যে স্ট্রেন আছে, এর কিছু একটা বৈশিষ্ট্য পায়, এর কিছু বৈশিষ্ট্য পাই, কিছু একটা বৈশিষ্ট্য পাই, এর বৈশিষ্ট্য কিছু একটা পাই, সেই কারণে এই R2টাই আলটিমেট একে মেরে দেয়, এরকমটাও মোটামুটি মনে করতে শুরু করলো। এবং সেই অনুযায়ী এই যে পরীক্ষাটা, এই ছবিটা তোমাদেরকে যেটা আগেরটা এঁকে দেখালাম, ওটাই জাস্ট ভালো করে রিপ্রেজেন্ট করা আছে, কিছুই না। দেখো
স্টেন নেওয়া হয়েছে, এ যদি লাইভ থাকে বেঁচে থাকে তাহলে মাইস মরে গেছে, নর্মাল জিনিস। আর নেওয়া হয়েছে, লাইভকে দেওয়া হয়েছে, মাইস বেঁচেই আছে। হিট কিল করা হয়েছে S3 কে, এস কে হিট কিল করা হয়েছে, মাইস বেঁচে আছে, বিন্দাস বেঁচে আছে। এখানে হিট কিল নেওয়া হয়েছে, R2 কে দেখা গেছে, মাইস বেঁচে মাইস প্রথমে মাইসকে দেওয়া হয়েছে, মাইস কি হয়েছে, মরে গেছে, ইঁদুর মরে গেছে। এবং যখন এই গবেষণাটা হয়েছে তারপরে খুঁজে এর মধ্যে শরীরে দেখা যায়, তখন দেখা যাচ্ছে কোন ধরনের এস টাইপ অফ ব্যাকটেরিয়া ওয়াজ আইসোলেটেড ফ্রম দ্য ডেড মাইস। তার মানে যেটা বললাম যে এখান থেকে এমন কিছু একটা জিনিস এখানে এসছে যার ফলে এর মধ্যে S3 বৈশিষ্ট্য ঢুকে গেছে এবং এটা S3 এর মতোই হয়ে গেছে। ক্লিয়ার হয়ে গেছে? এই গবেষণাটা ছিল গ্রিফিথের গবেষণা। কার গবেষণা? গ্রিফিথের। তার মানে গ্রিফিথ বুঝেছিল যে এস থেকে কিছু একটা জিনিস এই আর এর মধ্যে আসে, কিছু একটা জিনিস আর এর মধ্যে আসে, অর্থাৎ কিছু একটা জিনিস ট্রান্সফার হয়। এই যে শব্দটা ট্রান্সফার, এখান থেকেই এই প্রিন্সিপালটা এসছে, তাকে বলা হয় ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। কি বলা হয়? ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। একেই বলা হয় ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। অর্থাৎ এমন কিছু একটা বিশেষ জিনিস রয়েছে যেটা কি করে না, ট্রান্সফর্ম করে। কি করে? বিশেষ কিছু একটা জিনিস রয়েছে যেটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যায় এবং ট্রান্সফার হয়। কিন্তু গ্রিফিথ বের করতে পারেনি বায়োকেমিক্যাল নেচার, অর্থাৎ জিনিসটা কি বায়োকেমিক্যাল নেচার, বায়োকেমিক্যাল নেচার অফ ট্রান্সফর্মিং মেটেরিয়াল। বোঝা গেছে? কিন্তু ও বের করতে পারেনি যে কোন ট্রান্সফর্মিং প্রিন্সিপালেতে কোন বায়োকেমিক্যাল নেচার, মানে কি জিনিসটা যাচ্ছে, এটাও বের করতে পারে গ্রিফিথ। সেই জন্য গ্রিফিথের পরীক্ষার মাধ্যমে মোটামুটি জিনিস বোঝা গেছিল যে একটা জিনিস থেকে আরেকটা জিনিস কিছু যায়, যার ফলে একটা বৈশিষ্ট্য আর একটা প্রাণীতে গিয়ে প্রকাশিত হতে পারে। এইটা বোঝা গেছিল গ্রিফিথের এক্সপেরিমেন্টে। এই গ্রিফিথের এক্সপেরিমেন্টের নাম কি? ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। তাহলে গ্রিফিথ যে এক্সপেরিমেন্টটা করেছিল কত সালে করেছিল? মনে রাখবে 1928 খ্রিস্টাব্দে। R2 আর S3 এর কথা মনে রাখবে। R2 টা ভিরুলেন্ট নয়, মানে ক্ষতিকারক নয়, S2 টা ক্ষতিকারক। এবং এই গবেষণাটা উনি আলটিমেট পেয়েছিলেন। পরবর্তীতে পরবর্তীতে এই ছবিটা দেওয়া আছে, ওই একই ছবি, জাস্ট রিপ্রেজেন্টিংটা আলাদা করেছে, আর কিছুই না। পরবর্তীতে উনি দেখলেন যে এই হিটকিল S3 থেকেই আর লাইভে যাচ্ছে এবং ট্রান্সফার হওয়ার পর ভিরুলেন্ট স্ট্রেনে পরিণত হচ্ছে। একটু আগেই তোমাদেরকে আমি একটা ছবি এঁকেছিলাম না, যে এস ব্যাকটেরিয়া হচ্ছে এরকম। এস ব্যাকটেরিয়া কেমন? এস ব্যাকটেরিয়া হচ্ছে এরকম, আর তার উপর কি থাকে? একটা এরকম ক্যাপসুল। কি থাকে? একটা ক্যাপসুল। আর আর ব্যাকটেরিয়ার যে আর যে স্টেনটা, আর ব্যাকটেরিয়া বলছে, আর যে স্টেনটা তার উপর কোনো ক্যাপসুল নেই। কিন্তু এটা যখন কি হলো, এটা যখন এখান থেকে এখানে গেল, তখনই দেখছেন যে আর স্টেন তো নর্মাল এটা হওয়া উচিত, কিন্তু দেখলেন যে এর উপরে একটা ক্যাপসুল চলে এসছে। কি চলে এসছে? ক্যাপসুল। অর্থাৎ এ পরিণত হয়ে গেছে কিসে? S3। কিসে পরিণত হয়ে গেছে? S3। তার মানে এটা ছিল S3, এটা হিট কিল্ড, এটা ছিল R2, এটা জীবিত ছিল, পরিণত হয়ে গেছে কিসে? S3। তার মানে উনি বুঝলেন যে কিছু একটা জিনিস এখানে ট্রান্সফার হচ্ছে, কিছু একটা জিনিস এখানে কি হচ্ছে? ট্রান্সফার। ক্লিয়ার হয়ে গেছে? কিছু একটা জিনিস স্থানান্তরিত হচ্ছে, অর্থাৎ রূপান্তর কিছু একটা ঘটছে। তাহলে এটাকেই বলা হয় ট্রান্সফর্মিং প্রিন্সিপাল। বাংলাতে একেই বলা হয় রূপান্তরকরণ, না, রূপান্তর ভবন পরীক্ষা। ঠিক আছে? এরকম কিছু একটা সামথিং নাম আছে, একবার দেখে নি। রূপান্তর ভবনের নীতি। ঠিক আছে? রূপান্তর ভবনের নীতি। তাহলে আই থিংক তোমরা এতটা পর্যন্ত বুঝতে পেরেছো। কোন রকম কোনো ডাউটস তোমাদের নেই। এতটা পর্যন্ত বুঝতে পেরেছো? কোন রকম ডাউটস তোমাদের আছে কিছু? যতজন প্রেজেন্ট আছে ততজন বলো। এতটা পর্যন্ত গ্রিফিথের পরীক্ষাটা পরিষ্কার বুঝতে পেরেছো? আধ ঘন্টার মধ্যে গ্রিফিথের পরীক্ষা শেষ করলাম, বুঝতে পেরেছো পুরোপুরি? এরপরে যে পরীক্ষাটা পড়বো সেটা আধ ঘন্টা যাবে। বুঝতে পেরেছো এতটা পর্যন্ত? কোন রকম কোনো ডাউটস আছে? কোনো যদি ডাউটস না থাকে, ওকে, ডান ডান, ঠিক আছে, চলো। যদি ডাউটস না থাকে পরবর্তীতে যাই। পরবর্তীতে এখানে একটা আমি ছবি এঁকে রেখেছি, যেখানে বেশ কয়েকটা জিনিস আছে। আমি বলেছিলাম তোমাদেরকে প্রথমেই যে যে কোনো জিনিসেই থাক না কেন, চারটে জিনিস দ্বারা আমাদের বডি মেনলি গঠিত হয়। একটা কি? প্রোটিন। সেকেন্ড কি? আরএনএ থাকে বডিতে। আর কি থাকে? কার্বোহাইড্রেট। আর কি থাকে বডিতে? ডিএনএ। কি থাকে? ডিএনএ। জাস্ট ছবিগুলো এমনি র্যান্ডম এঁকেছি। তোমরা যদি চাও এই ছবিগুলোকে প্রয়োজন পড়লে এদিক ওদিকেও করতে পারো। ঠিক আছে? জাস্ট আমি এমনি বোঝাচ্ছি। এই প্রোটিন, আরএনএ, কার্বোহাইড্রেট আর ডিএনএ এর মধ্যে কোনো বুঝতে পারেনি যে বায়োকেমিক্যাল নেচারটা আসলে ওই ট্রান্সফর্মিং প্রিন্সিপালের কি ছিল, এটা কিন্তু গ্রিফিথ কোনোভাবে বুঝতে পারেনি।
এবার এই 4টে নিয়ে গবেষণা শুরু হয় যে প্রোটিন, আরএনএ, কার্বোহাইড্রেট আর ডিএনএ এই 4টের মধ্যে কেউ না কেউ একটা জেনেটিক ম্যাটেরিয়াল হবেই। কারণ বডি এই 4টে দিয়ে মেইনলি গঠিত। তাহলে এটা নিয়ে এবার ধীরে ধীরে গবেষণা শুরু হয়। এই গবেষণাতেই যে বিজ্ঞানীর নাম নেমে আসে, এগুলো এনসিইআরটি লাইন, তোমরা যদি চাও পিডিএফ থেকে পড়ে নেবে। এখান থেকে 3টে বিজ্ঞানীর নাম আসে। একজনের নাম হলো অ্যাভেরি, একজনের নাম হলো ম্যাকলয়েড, একজনের নাম হলো ম্যাকার্টি। বোঝা গেছে? ম্যাকলয়েড, ম্যাকার্টি, অ্যাভেরি, ম্যাকলয়েড, ম্যাকার্টি। এরা গবেষণা করেছিলেন 1933 সাল থেকে 1944 সাল পর্যন্ত। 1944 সাল পর্যন্ত। ওনারা গবেষণা করেছিলেন কোন জিনিস নিয়ে? এই 4টে জিনিসের উপর। কোন জিনিসের উপর? এই 4টে জিনিস। এবং গ্রিফিথ যেই জায়গায় জিনিসটাকে ছেড়ে গিয়েছিলেন, ইনারা তারপর থেকে জাস্ট ওই সেম জিনিস নিয়ে গবেষণা শুরু করেন। কি গবেষণা শুরু করেন? ওই সেম জিনিস নিয়ে গবেষণা শুরু করেন। সেম জিনিস মানে কি স্যার? ওই যে S3 ট্রান্সফর্মিং প্রিন্সিপাল পেয়েছিলেন না? যে R2 টা S3 তে পরিণত হয়ে গেল S3 হিট কিল্ডের সঙ্গে। উনারা তখন ওই S3 যে ভাইরাসটা ছিল, ব্যাকটেরিয়াটা ছিল, ওটাকে আইসোলেট করলেন। ওটাকে আলাদা করলেন। আলাদা করার পর উনারা ওই S3 ব্যাকটেরিয়াটার মধ্যে থেকে প্রোটিন আলাদা করলেন, ডিএনএ আলাদা করলেন, আরএনএ আলাদা করলেন, কার্বোহাইড্রেট আলাদা করলেন। 4টে জিনিসকে আলাদা করেছেন কোথা থেকে? ওই S3 থেকে। ক্লিয়ার হয়ে গেছে? S3 থেকে উনারা আলাদা করেছেন। তাহলে S3 এটা স্ট্রেন ছিল। এটা কি স্ট্রেন বলো? S3 স্ট্রেন কার? ওই স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ারি। স্ট্রেন থেকে আলাদা করেছেন। কাকে করেছেন? সুগার। সুগার মানে কাকে? শর্করা। আরএনএ কে আলাদা করেছেন, প্রোটিনকে আলাদা করেছেন এবং ডিএনএ কে আলাদা করেছেন। এবার উনারা বলেছেন যে এই 4টে জিনিসকে আমরা টেস্ট টিউবে নেব। প্রত্যেকটাকে নিয়ে এরকম টেস্ট টিউবে নিয়েছেন। প্রত্যেকটাকে নিয়ে এবার উনারা গবেষণা করবেন। ঠিক আছে? গবেষণা করবেন। গবেষণা করার জন্য উনারা কি করলেন? 4টেকে আলাদা করেননি। উনারা 4টাকে কি করেছেন? প্রথমে এরকম করে একটা টেস্ট টিউব নিয়েছেন। এই টেস্ট টিউবের মধ্যে 4টে মেটেরিয়ালকে ঢুকিয়েছেন। কটা মেটেরিয়ালকে ঢুকিয়েছেন? 4টে। ধরো কথার জন্য বলছি এটা প্রোটিন। জাস্ট ইমাজিন এটা প্রোটিন। ঠিক আছে? 4টে জিনিসকে কি করলেন? একসঙ্গে নিলেন। একসঙ্গে নিয়ে এবার গবেষণা করবেন। ধরো কথার জন্য বলছি এটা হলো প্রোটিন, এটা হলো কার্বোহাইড্রেট, এটা হলো আরএনএ, এটা হলো ডিএনএ। ঠিক আছে? আরএনএ, এটা হলো ডিএনএ। এটা হলো প্রোটিন, এটা হলো কার্বোহাইড্রেট। ঠিক আছে? এরকম 4টে জিনিস নিয়েছেন এবং 4টে টেস্ট টিউব আলাদা, আলাদা নিয়েছেন। অর্থাৎ সিমিলার এরকমই জিনিস 4টে নিয়েছেন। ঠিক আছে? 4টে নিয়ে এবার কি করেছেন? প্রত্যেকটাকে ডিগ্রেড করে এমন এনজাইম নিয়েছেন। প্রত্যেকটাকে ডিগ্রেড করে এমন এনজাইম। মানে প্রত্যেকটা জিনিসকে নষ্ট করে দেয় যে এনজাইমগুলো সেরকম নিয়েছেন। কেমন? যেমন প্রোটিনকে যে এনজাইম নষ্ট করে তার নাম হলো প্রোটিয়েজ। কি নাম? প্রোটিয়েজ। তোমরা জানো যেকোনো জিনিসের নামের শেষে যদি এজ থাকে তার মানে সেটা এনজাইম। কার্বোহাইড্রেটকে যে নষ্ট করবে তার নাম কার্বোহাইড্রেজ। কার্বোহাইড্রেজ। ঠিক আছে? আরএনএ কে যে করবে তার নাম হলো আরএনএজ। ডিএনএ কে যে ভেঙে দিতে পারবে তার নাম হলো ডিএনএজ। ঠিক আছে? এজ, এজ মানে সবগুলো এনজাইম। তার মানে স্পেসিফিক প্রত্যেকটার জন্য এনজাইম নিয়েছেন। প্রত্যেকটার জন্য কি নিয়েছেন? এনজাইমস নিয়েছেন। তাহলে আমি যদি এই বিকারের মধ্যে প্রোটিয়েজ দিই তাহলে কাকে নষ্ট করে দিবে? প্রোটিন। আমি যদি এই বিকারের মধ্যে কার্বোহাইড্রেটস দিই তাহলে এর মধ্যে কাকে নষ্ট করে দিবে? কার্বোহাইড্রেট। আমি যদি এর মধ্যে আরএনএস দিই কাকে নষ্ট করে দিবে? আরএনএ। যদি এর মধ্যে ডিএনএস দিই কাকে নষ্ট করে দিবে? ডিএনএ কে। ক্লিয়ার হয়ে গেছে? এখান থেকে আমি তোমাদেরকে একটু ছবি এঁকে এই টেস্ট টিউবের পরীক্ষাগুলো 4টে দেখাবো। ঠিক আছে? 4টে পরীক্ষা আমি তোমাদেরকে একটু দেখাবো। যেখান থেকে আমি বোঝানোর চেষ্টা করব যে কিভাবে উনারা গবেষণাটা করেছিলেন। তাহলে 4টে জিনিসকে আমি ধরে নিলাম। কথার জন্য বলছি এটা প্রোটিন, হ্যাঁ? এটা ধরো কার্বোহাইড্রেট, এটা ধরো আরএনএ, কড়াই। একদম ঠান্ডা মাথায় বুঝবে কারণ এগুলো মাথা গরম করে কনসেপ্ট ক্লিয়ার হবে না। ধরো এটা প্রোটিন, এটা কার্বোহাইড্রেট, এটা আরএনএ, এটা ডিএনএ। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? 4টে জিনিসই একত্রে কার মধ্যে আছে? টিউবের মধ্যে আছে। এবং এই টিউবটার এই যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্ট্রেনই কার? প্রত্যেকটা স্ট্রেন কোথা থেকে বের করা হয়েছে? ওই যে S3 স্ট্রেনটা ছিল সেখান থেকে। যেটা ভিরুলেন্ট ছিল সেখান থেকে কিন্তু এটাকে বের করা হয়েছে। সুতরাং চিন্তার কোনো বিষয় নেই। S3 যে স্ট্রেনটা ছিল সেটারই কিন্তু এটা জিনিস। দেখতে চাইছিল যে কোন জিনিসটা আল্টিমেটলি প্রিন্সিপাল হিসেবে কাজ করে। অর্থাৎ কোন জিনিসটা কাজ করে থাকে। ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিস কোথাকার? প্রত্যেকটা হচ্ছে S3 র।
এর মধ্যে ওনারা কি দিয়েছেন, ওনারা দিয়েছেন এবার R2 লাইভ, অর্থাৎ লাইভ স্টেন R2 কে এর মধ্যে এবার ঢেলেছেন। কার মধ্যে ঢেলেছেন? R2 এর মধ্যে R2 কে ঢেলেছেন। কার মধ্যে ঢেলেছেন? R2 কে কার মধ্যে ঢেলেছেন? এই টেস্ট টিউবের মধ্যে ঢেলেছেন। ওকে, টেস্ট টিউবের মধ্যে ঢেলেছে। এবার আমরা কি জানি যে লাইভ R2 আর S3 যদি হিট কিল্ড হয়, কি হয়? S3 যদি হিট কিল্ড হয়, তাহলে এই লাইভ R2 কে হিট কিল্ড কি করে দেয়? এই একে লাইভকে কিসে পরিণত করে দেয়? S3 তে রূপান্তর করে দেয়। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? ট্রান্সফর্ম করে দেয়। এবার S3 এর এই ৪ টে জিনিসকে একত্রে এখানে রেখেছেন আলাদা, আলাদা করে। প্রোটিন, কার্বোহাইড্রেট, আরএনএস এবং ডিএনএ প্রত্যেকটাই আছে এবং তার মধ্যে R2 কে ঢেলেছেন। R2 কে ঢালার সঙ্গে, সঙ্গে উনারা একটা করে প্রত্যেকটা জিনিসের যেটা নষ্ট করে দেয় সেই জিনিসটাকেও ঢেলেছেন। সেই জিনিসটাকে ঢেলে দেখতে চেয়েছেন যে রেজাল্টে এই জিনিসটা পায় কিনা। এই জিনিসটা মানে S3 তে রূপান্তর হচ্ছে কিনা এই জিনিসটা উনারা দেখতে চান। ঠিক আছে? এখানে প্রথম কেসেতে উনারা কি দিয়েছেন? প্রোটিয়েজ। কি দিয়েছেন? প্রোটিয়েজ। বলো যদি প্রোটিয়েজ দেয়া হয় তাহলে প্রোটিয়েজ কাকে নষ্ট করবে? প্রোটিনকে নষ্ট করবে। কাকে নষ্ট করবে? প্রোটিনকে নষ্ট করবে। ঠিক এরকমই ৪ টে আমরা বিকার বানাই। তিনটে বিকার বানালেই হয়ে যাবে। চলো, কি দিয়েছেন ওনারা? প্রোটিয়েজ। এ প্রোটিয়েজ তোমরা বলো কাকে নষ্ট করবে? এ প্রোটিয়েজ গিয়ে প্রোটিনকে নষ্ট করে দেবে না দেবে না? দেবে। প্রোটিনকে নষ্ট করে দিয়েছে, কিন্তু দেখছেন তারপরেও এই R2 টা ট্রান্সফর্ম হয়ে গেছে কিসে? S3 তে। কিসে ট্রান্সফর্ম হয়েছেন? ওনারা যখন স্ট্রেনকে খুঁজে পেয়েছেন তখন দেখছেন S3 পাওয়া যাচ্ছে। ওনার প্রোটিয়েজ দিয়ে দেখলেন তাহলে প্রোটিন জেনেটিক ম্যাটেরিয়াল নিশ্চয়ই নয়। প্রোটিন যদি জেনেটিক ম্যাটেরিয়াল হতো তাহলে প্রোটিয়েজ তো নষ্ট করে দিয়েছে। তাহলে এ যদি জেনেটিক ম্যাটেরিয়াল হতো তাহলে তো একে ট্রান্সফার হতে হতো S3 থেকে R2 তে, তবেই তো R2 S3 তে পরিণত হতো, অর্থাৎ ভিরুলেন্ট নেচার দেখাতো। যেহেতু প্রোটিন নষ্ট হয়ে গেছে তারপরেও এতে ট্রান্সফার হয়েছে, মানে এটুকু পুরো একদম বোঝা গেছে যে প্রোটিন কোনোভাবে জেনেটিক ম্যাটেরিয়াল নয়। তারপরে ওনারা নিয়েছেন কার্বোহাইড্রেটস। কি নিয়েছেন? কার্বোহাইড্রেটস। কার্বোহাইড্রেটস কি করবে? কার্বোহাইড্রেটকে নষ্ট করে দেবে। এই নষ্ট করার পরেও উনারা রেজাল্ট দেখছেন আবার S3 কে পাওয়া গেছে। আবার কাকে পাওয়া যাচ্ছে? এখানেও S3 যে স্ট্রেন সেটা পাওয়া যাচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে বুঝলেন যে কার্বোহাইড্রেট নিশ্চয়ই জেনেটিক ম্যাটেরিয়াল নয়। তারপরে এখানে নিয়েছেন আরএনএস। কি নিয়েছেন? আরএনএস। কি নিয়েছেন? আরএনএস। আরএনএস নেবার পর দেখছেন যে এই আরএনএস আরএনএ কে নষ্ট করে দেয়। কিন্তু তারপরেও ওনারা রেজাল্ট দেখছেন আবার সিমিলার। আবার সিমিলার মানে কি? এখানেও S3 ভেরিয়েন্ট আমরা খুঁজে পাচ্ছি। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে প্রোটিয়েজ, কার্বোহাইড্রেটস বা আরএনএস দেবার পরেও কোনোভাবেই জিনিসটাতে ট্রান্সফর্মিংটা বন্ধ হচ্ছে না। মানে এ এখানে ট্রান্সফর্ম হচ্ছেই, এটাতে ট্রান্সফর্ম হচ্ছে, এটাতে ট্রান্সফর্ম হচ্ছে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তখন বুঝলেন লাস্টকালে একটাই অপশন পড়ে আছে ডিএনএ। কি অপশন পড়ে আছে? ডিএনএ। তার মানে ওনারা বুঝলেন হতে পারে এই ডিএনএটাই হলো জেনেটিক ম্যাটেরিয়াল। কি হতে পারে? ডিএনএটাই জেনেটিক ম্যাটেরিয়াল। কারণ পরবর্তী একটা পরীক্ষাতে ওনারা ডিএনএস দিলেন। কি দিলেন ওনারা পরবর্তীতে একটা পরীক্ষাতে? ডিএনএস। কি ইউজ করলেন? ডিএনএস। ডিএনএস যখন ইউজ ওনারা করলেন তখন দেখলেন যে কোনোভাবে এই R2 ডিএনএস ইউজ করার ফলে S3 তে আর রূপান্তরিত হচ্ছে না। রূপান্তরিত S3 তে আর কোনোভাবেই হচ্ছে না। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? S3 তে রূপান্তরিত হচ্ছে। তখন বুঝলেন যে ডিএনএস গিয়ে নষ্ট করে যেহেতু ডিএনএ কে, সেই জন্য ডিএনএ হলো আসল জেনেটিক ম্যাটেরিয়াল। ডিএনএ হলো কি? আসল জেনেটিক ম্যাটেরিয়াল। ক্লিয়ার হয়ে গেছে? এই ছবিটা যদি বুঝতে পারো তাহলে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আরামসে বুঝতে পারবে। দেখো এখানে অবস্থায় এটা কি ছিল আমি বললাম? প্রোটিন। কি ছিল এটা? প্রোটিন। ধরো এটা ছিল কার্বোহাইড্রেট অর্থাৎ সুগার। এটা ছিল আরএনএ, এটা ছিল ডিএনএ। যখন প্রত্যেকজনকে নষ্ট করার জন্য যে এনজাইম লাগে, প্রোটিনের জন্য যখন প্রোটিয়েজ দেওয়া হয়েছে, যেমন কার্বোহাইড্রেটের কার্বোহাইড্রেটস এবং আরএনএর জন্য আরএনএস দেওয়া হয়েছে, তখন নো ট্রান্সফরমেশন মানে কোনো সমস্যা হয়নি। ট্রান্সফর্ম যা হওয়ার ছিল সেরকম ট্রান্সফর্ম হচ্ছিল। কিন্তু যখনই ডিএনএর জন্য ডিএনএস দেওয়া গেছে, ডিএনএর জন্য ডিএনএস দেওয়া গেছে, তখনই দেখা যাবে যে কোনো আচ্ছা এই স্লাইডটা অন্য জায়গায় চলে এসছে। এই জায়গাটা দেখো, নো ট্রান্সফরমেশন। ওকে, নো ট্রান্সফরমেশন অর্থাৎ কোনো জিনিস, অর্থাৎ সুগার ট্রান্সফার হচ্ছে না, আরএনএ ট্রান্সফার হচ্ছে না, প্রোটিনও ট্রান্সফার হচ্ছে না। ডিএনএ যখন দেওয়া হচ্ছে ডিএনএস,
তখন তো নষ্ট হবে, কিন্তু নরমালি ডিএনএস না দিলে এগুলোর প্রত্যেকটা দিলেও ডিএনএ কিন্তু ট্রান্সফার হয়ে এটাকে কিসে পরিণত করে দিচ্ছে? S3 স্টেট। কিসে পরিণত করে দিচ্ছে? S3। কিন্তু এই ক্ষেত্রে যদি ডিএনএস দেওয়া হয় তাহলে এখান থেকে কোনো জিনিস ট্রান্সফার হবে না এবং আর ব্যাকটেরিয়া স্ট্রেন ছিল সে আর ব্যাকটেরিয়া স্ট্রেন আর ব্যাকটেরিয়াতেই থেকে যাবে, এটাতে যাবে না। তাহলে এই স্লাইডটা একটুখানি উপর নিচে হয়ে গেছে। ওকে? স্লাইডটা একটুখানি উপর নিচে। এবার এখান থেকে তো মোটামুটি তাহলে প্রমাণ হয়ে গেল যে ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। কি প্রমাণ হয়ে গেল? ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। কিন্তু সেই সময় যে সমস্ত বিজ্ঞানীরা ছিলেন ওনারা এই জিনিসটাকে মানেনি। কেন মানেনি? কারণ এই যে অ্যাভরি ম্যাকলয়েড ম্যাকার্টি এখানে বলা হয়েছিল যে ডিএনএটাকে আমরা ঠিকঠাক যে একদম পুরোপুরি ভালোভাবে যে আলাদা করতে পেরেছি এমনটা নয়। হতে পারে ওটার মধ্যে কোনো না কোনো ভেজাল হয়তো থেকে গেছে। সেখান থেকেই বাকি বিজ্ঞানীরা ধরে নিল যে তাহলে এমন কিছু বিষয় রয়েছে যে ডিএনএটা হয়তো ওদের কিছু একটা কন্টামিনেশন হয়েছে। কন্টামিনেশন মানে কোনোভাবে অন্য কোনো জিনিস মিশে গেছে, সেই কারণে হয়তো রেজাল্ট অন্য এসছে। তার মানে এরা প্রমাণ করে দিয়েছিল যে ডিএনএটা জেনেটিক ম্যাটেরিয়াল, কিন্তু পুরোপুরি বহু মানুষের বিশ্বাস হয়নি। কারণ এরা প্রমাণ করতে পারেনি যে ডিএনএটাকে একদম ভালোভাবে ওরা সেগ্রিগেট করেছে। এটা প্রমাণ করতে যেহেতু পারেনি বা প্রমাণ করতে পারেনি ইন দ্য সেন্স ভালোভাবে দেখাতে পারেনি, সেই কারণে এদের পরীক্ষাটাকে সেইভাবে ডিএনএ যে জেনেটিক ম্যাটেরিয়াল একদম প্রমাণের পরীক্ষা সেরকম ধরা হয় না। কিন্তু এখান থেকে মোটামুটি আইডিয়া পেয়ে গেছিল যে ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল। ক্লিয়ার হয়ে গেছে? এবার এরা কার উপর কাজ করেছিল? গ্রিফিথের যে পরীক্ষা ছিল সেটারই আগিয়ে বাড়িয়ে কাজ করেছিল। ক্লিয়ার হয়ে গেছে? একদম ছোট্ট করে সুন্দর করে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো রকম অ্যাভারি ম্যাকলয়েড ম্যাকার্টির পরীক্ষাতে কোনো ডাউট থাকে তোমাদের বলো। তাহলে প্রোটিনে প্রোটিয়েজ দিলে দেখা যাচ্ছে তখনও ট্রান্সফর্ম হচ্ছে, কার্বোহাইড্রেটে কার্বোহাইড্রেট দিলে তখনও ট্রান্সফর্ম, আরএনএ আরএনএস দিলে তখনও ট্রান্সফর্ম, ডিএনএ ডিএনএস দিলে ট্রান্সফর্ম কিন্তু হবে না। অর্থাৎ প্রত্যেকটা যদি এরকম দেওয়া হয় নো ট্রান্সফরমেশন। কিন্তু এখানে যদি দেওয়া হয় তখন ডিএনএ, যদি ডিএনএস না দেওয়া হয় তখন কিন্তু ট্রান্সফরমেশন হবে। ক্লিয়ার হয়ে গেছে? এই নো ট্রান্সফরমেশনটা একটুখানি ভুল রিপ্রেজেন্ট তোমাদের হতে পারে, একটুখানি এটাকে আমি কেটে দিলাম। ঠিক আছে? এটাকে একটুখানি আমি কেটে দিলাম। সুগারে যদি কার্বোহাইড্রেট দেওয়া হয় তাহলে কিন্তু ট্রান্সফর্ম হয় নরমাল জিনিস। ঠিক আছে? তো নো ট্রান্সফরমেশন যেটা আছে এটা তোমরা যদি বুঝতে পারো তাহলে আমি একটুখানি বুঝিয়ে তোমাদেরকে দিই। দেখো, সুগার আর R2 ব্যাকটেরিয়াকে যদি দেওয়া হয় তাহলে ট্রান্সফর্ম হবে কি? হবে না। আরএনএ এর সঙ্গে যদি R2 কে দেওয়া হয় ট্রান্সফর্ম হবে? হবে না। প্রোটিনের সঙ্গে যদি R2 কে দেওয়া হয় ট্রান্সফর্ম হবে না। তাহলে এগুলো আসলে কি? এগুলো R2। এগুলো আসলে কি বলো? R2। আর এই প্রোটিন, ডিএনএ এগুলো কার? এগুলো হচ্ছে S3 হিট কিল্ড। S3 হিট কিল থেকে নেওয়া হয়েছে। ক্লিয়ার হয়ে গেছে? S3 হিট কিল্ড এর কাছ থেকে এগুলোকে কি করা হয়েছে? নেওয়া হয়েছে। ওকে? S3 হিট কিল্ড এর কাছ থেকে এগুলোকে নেওয়া হয়েছে। ঠিক আছে? এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারো, এটা নরমাল জিনিস। এতটা পর্যন্ত কোন রকম কোন ডাউটস আছে? বলো। প্রোটিন প্রোটিয়েজ দিয়ে যদি R2 এর সঙ্গে দেওয়া হয়, হবে না। কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটের সঙ্গে দেওয়া হবে না। আরএনএ আরএনএস দেওয়ার পর হবে না। ডিএনএ ডিএনএস দেওয়ার পর হবে না। এই ক্ষেত্রে এইটা। নরমাল একদম কনসেপ্ট। যদি কোন বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাও। কোন বুঝতে অসুবিধা আছে এতটা পর্যন্ত? বলো। এতটা পর্যন্ত বুঝতে কিছু অসুবিধা আছে? যতজন লাইভে আছো ততজন বলো। ১ ঘন্টাতে শেষ করে দেব। ১.৫ ঘন্টা যাবে না। এবার আরেকটা ছোট্ট পরীক্ষা বাকি আছে যেখানে ডিএনএ একদম জেনেটিক ম্যাটেরিয়াল, একদম ফুল প্রমাণ, একদম কনফিডেন্স সহ। তাকে বলা হয় ইকুইভোকাল প্রুফ অফ ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে? এতটা পর্যন্ত বুঝতে অসুবিধা হয়নি? ঠিক আছে। এবার নেক্সট পরীক্ষা হার্সে এবং চেস। কার পরীক্ষা এসেছি? হার্সে এবং চেস। আমি কি বললাম? এই হার্সে এবং চেসের পরীক্ষাটা কত সালে পাওয়া গেছিল? ১৯৫২। কত সালে পাওয়া গেছিল? ১৯৫২ সালে পাওয়া গেছিল, মানে ১৯৫২ সালে দিয়েছিলেন। ক্লিয়ার হয়ে গেছে? কে, কে দিয়েছিলেন? বিজ্ঞানী হার্সে এবং চেস। ঠিক আছে? এই যে পরীক্ষাটা এটাকে বলা হয় ইউনিভোকাল। ইউনিভোকাল স্পেলিংটা কি? স্পেলিংটা নিয়ে একটুখানি আমার কনফিউশন হচ্ছে। ইউনিভোকাল স্পেলিং কি? দাঁড়াও একটুখানি ইউনিভোকাল স্পেলিং দেখি, তারপরে তোমাদেরকে লিখে জানাবো। ইউনিভোকাল, ইউনিভোকাল প্রুফ অফ ডিএনএ। তোমরা কেউ বানান জানলে বলো। তো জানো ইউনিভোকাল বানান? UNIVOCAL। এটা তো আমার মনে হচ্ছে CAL, এটা তো আমার মনে হচ্ছে, কিন্তু আমি একটুখানি দেখতে চাই যে এটার বানানটা কি আছে ভালো করে। হুম, হুম।
ইউ ঠিক আছে, এই বানানটা একটুখানি আমার সবসময় চাপ লাগে। চলো, ইউ এন ই কিউ ইউ আই সি ও সি এ এল, ঠিক আছে, ইউনিভোকাল, ঠিক আছে, ইউনিভোকাল প্রুফ দ্যাট ডিএনএ ইজ জেনেটিক। চলো এনসিআরটি লাইনে আমি তোমাদের একদম লিখে দিলাম। চলো, এটা হচ্ছে এনসিআরটি লাইন। তাহলে এই যে শব্দটা যেটাকে এত যুদ্ধ করে আমি লিখলাম ইউনিভোকাল, এই শব্দটার মানে কি? একদম মানে এরপরে আর কোনো সন্দেহ নেই। ইউনিভোকাল মানে এরপরে এরপরে কোনো সন্দেহ করা গুনাহ, সন্দেহ নেই। বোঝা গেছে? কোনো সন্দেহ ক্লিয়ার হয়ে গেছে। ইউনিভোকাল প্রুফ দ্যাট ডিএনএ ইজ জেনেটিক মেটেরিয়াল, অর্থাৎ ডিএনএ হচ্ছে একদম জেনেটিক মেটেরিয়াল। এটা কে প্রমাণ করে দিয়েছিল? বিজ্ঞানী হার্সে এবং চেস। কত সালে? 1952 খ্রিস্টাব্দে। ক্লিয়ার হয়ে গেছে এতটা পর্যন্ত। এবার কি পরীক্ষা করেছিল সেটাকে জানবো। আগেরগুলো সব স্ট্রেপ্টোককাস নিউমোনি নিয়ে করেছিল, এখানে কিন্তু স্ট্রেপ্টোককাস নিউমোনি না। এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হলো ব্যাকটেরিওফাজ। এটাকে কি বলা হয়? ব্যাকটেরিওফাজ। বলো ব্যাকটেরিওফাজ কি জিনিস জানো? ব্যাকটেরিওফাজ মানে যে ব্যাকটেরিয়া খায়। ব্যাকটেরিওফাজ মানে, আমি ছেলেদিকে এইভাবেই বলি, ফাজ মানে খাই আর ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া খায়। তাহলে কে ব্যাকটেরিয়া খায়? ব্যাকটেরিয়া কি নিজেকে ব্যাকটেরিয়া খায়? না। ব্যাকটেরিয়াকে যে খায় মানে ব্যাকটেরিয়াকে যে ইনফেক্ট করে তার নাম হলো ভাইরাস। সে একটা ভাইরাস। তাহলে ব্যাকটেরিওফাজ হলো একটা ভাইরাস। নাম দেখে কোনোদিন ভুল খাবে না যে ব্যাকটেরিওফাজে ব্যাকটেরিয়া আছে মানে এটা ব্যাকটেরিয়া। না বাবা, এই ব্যাকটেরিয়া না। ব্যাকটেরিওফাজ হচ্ছে একটা ভাইরাস। ক্লিয়ার হয়ে গেছে? এই ব্যাকটেরিওফাজের মধ্যে ওনারা যখন বুঝে গেছেন যে ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, কিন্তু প্রমাণ করতে হবে যে ডিএনএটি জেনেটিক মেটেরিয়াল, তখন দেখলেন যে এই ব্যাকটেরিওফাজের হেড অংশের মধ্যে থাকে জেনেটিক মেটেরিয়াল। কি থাকে? জেনেটিক মেটেরিয়াল বলছি। জেনেটিক মেটেরিয়াল তো এখনো প্রমাণ হয়নি। এর মধ্যে থাকে ডিএনএ। কি থাকে? ডিএনএ। এবং এই মস্তকের চারপাশে একটা এরকম কভার থাকে। কি থাকে? একটা কভারিং থাকে। এই কভারিংটা তৈরি হয় প্রোটিনের। কিসের তৈরি হয়? প্রোটিন। বোঝা গেছে? হেডের চারপাশে একটা কভারিং থাকে আর ভিতরে থাকে তার মধ্যে ডিএনএ। তাহলে আমি কি বললাম? যে ধরো কথার জন্য বলছি এটা একটা ব্যাকটেরিয়া। ধরো এটা একটা ব্যাকটেরিয়া। একে ধরো ইকোলাই। কি ধরলাম? ইকোলাই। এর মধ্যে এই ব্যাকটেরিওফাজ কি করে? না ইনফেক্ট করে। নিজের জেনেটিক মেটেরিয়ালকে এইভাবে ভিতরে প্রবেশ করিয়ে দেয়। বোঝা গেছে? ডিএনএ কে প্রবেশ করিয়ে দেয়। ডিএনএ কে কি করে দেয়? প্রবেশ করিয়ে দেয়। এটা পরবর্তীতে দেখতে পেয়েছিলাম। এই যে ডিএনএটাকে এরকম করে প্রবেশ করালো এটাকে বলা হয় ট্রান্সডাকশন। কি বলা হয়? ট্রান্সডাকশন। দ্য প্রসেস বাই হুইচ ডিএনএ ইজ ইন্ট্রোডিউসড ইন এ সেল বাই এ ভাইরাস। ভাইরাস যখন কোনো একটা নিজের জেনেটিক মেটেরিয়াল অপর কোনো সেলের মধ্যে প্রবেশ করে দেয় ইনফেক্ট করার জন্য, তখন তাকে আমরা বলে থাকি ট্রান্সডাকশন। কি বলি? ট্রান্সডাকশন। এই জিনিসটা অল্প স্বল্প বুঝতে পেরেছো? এবার একটুখানি ডিটেলসে এটা যাই। দেখো এখানে আমি বললাম যে ডিএনএ আর প্রোটিন আছে। তাহলে ওই হার্সে চেজ এই ব্যাকটেরিওফাজকে কেন বেঁচেছিল? কারণ ওই ব্যাকটেরিওফাজের এই যে কভারিংটা ছিল প্রোটিন, এই প্রোটিনটার মধ্যে ওনারা একটা জিনিস পেয়েছিলেন, সেটা হলো সালফার। কি জিনিস পেয়েছিলেন? সালফার। কিন্তু এর মধ্যে সালফার আছে, কিন্তু ডিএনএ এর মধ্যে কোথাও সালফার নেই, আছে অপোজিটে ফসফরাস। কি আছে? ফসফরাস। তাহলে এর মধ্যে কোনো সালফার নেই, আছে ফসফরাস। এর মধ্যে আছে সালফার, নেই কোনো ফসফরাস। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? তাহলে এই দুটো জিনিস প্রোটিন আর ডিএনএ, এই ডিএনএটা প্রোটিন, এইটা হলো ডিএনএ। ঠিক আছে? এই দুটো জিনিসকে ওনারা গবেষণায় এবার লাগিয়েছিলেন। কিভাবে গবেষণায় কি ইউজ করেছিলেন ভালো করে দেখো। এই যে ব্যাকটেরিওফাজ, ওটাকে দুটো মিডিয়াম করে, একটা রেডিও অ্যাক্টিভ, নট রেডিও হচ্ছে রেডিও রিঅ্যাক্টিভ বা এই ধরনের কোনো শব্দ যেন ইউজ করো না। রেডিও আইসোটোপ এই শব্দটা যেন ভুল করে জীবনে ইউজ করো না এই ক্ষেত্রে। এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ। কি বলা হয় এটাকে? রেডিও অ্যাক্টিভ। ক্লিয়ার হয়ে গেছে? মিডিয়াম উইথ রেডিও অ্যাক্টিভ সালফার এস 35S। 35S রেডিও অ্যাক্টিভ একটা মিডিয়াম নেয় এবং তার মধ্যে ব্যাকটেরিওফাজকে কি করে? গ্রো করে। আর অপোজিট একটা নেয়, সেটা হচ্ছে সালফার 32P। কি নিয়ে আছে? সালফার 32P। এর মধ্যে গ্রো করায়। নরমাল জিনিস। তোমাকে যদি বলি, কি বলি আমি? তোমাকে যদি বলি একটা ঘরের মধ্যে তোমাকে রেখে দেবো আর সেখানে তোমার যা, যা খাবার লাগবে আমি দেবো। যা, যা খাবার লাগবে মানে কি? আমি তোমাকে প্রত্যেকদিন শুধুমাত্র দিয়েই যাচ্ছি বিভিন্ন ফ্যাট জাতীয় জিনিস। কিছুদিন পর দেখা যাবে তুমি একদম মোটা গবলু হয়ে গেছো। আর আরেকটা হচ্ছে কন্ডিশনে তোমাকে রেখেছি, যেখানে আমি মানে মোট কথা আমি তোমাকে এমন জিনিস দিচ্ছি যেটা তোমার কাজে লাগবে। এখানে সালফার মিডিয়ামে ঢুকিয়েছি, এখানে যদি ব্যাকটেরিওফাজ নিজেকে গ্রো করে ১টা থেকে ১০টা যদি হয়, তাহলে ১০টা হওয়ার জন্য ওর জিনিসপত্রের প্রয়োজন পড়বে, জেনেটিক মেটেরিয়াল, প্রোটিন সবেরই প্রয়োজন পড়বে। এবার জেনেটিক মেটেরিয়াল হিসাবে এখানে কি পাচ্ছ? রেডিও অ্যাক্টিভ সালফার। তাহলে রেডিও অ্যাক্টিভ সালফার যদি পাই,
তাহলে ওর যে জেনেটিক ম্যাটেরিয়ালটা সেটার মধ্যে সালফার থাকে না প্রোটিনের মধ্যে সালফার থাকে? অ্যান্সার হবে স্যার প্রোটিনের মধ্যে। তাহলে এর প্রত্যেকটা প্রোটিনের যে কভারিং সেখানে দেখবো আমরা রেডিও অ্যাক্টিভ সালফার কিন্তু পাওয়া যাচ্ছে। আর এখানে যেহেতু দিয়েছি ফসফরাস P32, তাহলে এখানে যতগুলো ব্যাকটেরিওফাজকে গ্রো করব প্রত্যেকের ডিএনএ এর মধ্যে রেডিও অ্যাক্টিভ ফসফরাস আমরা পাবো, অর্থাৎ 32 ফসফরাস কিন্তু পাবো। ক্লিয়ার হয়ে গেছে? এই জন্য এই দুজনকে দুটো বিকারের মধ্যে দুজনকে গ্রো করানো হয়েছে। এখানে ব্যাকটেরিওফাজকে একবার গ্রো করানো হয়েছে, এখানে একবার ব্যাকটেরিওফাজকে গ্রো করানো হয়েছে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? দু জায়গাতে ব্যাকটেরিওফাজকে গ্রো করানো হয়েছে। দু জায়গাতে যখন ব্যাকটেরিওফাজকে গ্রো করানো হয়েছে, তারপরে এবার দুজনকে সেপারেটলি ভালো করে কি করতে হয়েছে? ইনফেকশন করতে দিয়েছে সেপারেটলি। দুটো পরীক্ষা কিন্তু সেপারেট, এটা সেপারেট, এটা সেপারেট। এখানে ইকোলাই দেওয়া হয়েছে, ব্যাকটেরিওফাজকে ছেড়ে দেওয়া হয়েছে, বিন্দাস ও ইনফেক্ট করছে। আর এদিকে যেটা রেডিও আইসোটোপ P32 তে ছিল তাকেও ছেড়ে দেওয়া হয়েছে, সেও বিন্দাস ইনফেক্ট করছে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে রেডিও অ্যাক্টিভ ফেগাস আর অ্যালাউড টু অ্যাটাচ টু ইকোলাই ব্যাকটেরিয়া এন্ড ইনফেক্ট দেম। এদিকে ইনফেক্ট করছে বিন্দাস, দুজন আলাদা আলাদা ইনফেক্ট করছে। করার পর এখান থেকে এই জিনিসটা ব্যাকটেরিয়া এবং ভাইরাস এই পুরো কালচারটাকে নিয়ে কি করেছি আমরা? এরকম করে আইসোলেট করেছি। বলছে ব্যাকটেরিয়া আর এজিটেটেড ইন ব্লেন্ডার অ্যান্ড প্রোটিন কোটস ওয়ার রিমুভড। যখন এর মধ্যে একটা ব্লেন্ডারের মধ্যে ঢুকিয়েছি এবং ভালো করে ব্লিন্ড করা হয়েছে, তখন দেখা যাচ্ছে দেখো এগুলো ব্যাকটেরিয়া, এগুলো ব্যাকটেরিয়া, এগুলো ব্যাকটেরিয়া, এবং বাকি যেটা পুরো পিঙ্কি 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 কালার, মানে কি এই ব্যাকটেরিয়ার উপরে, এই ভাইরাসের উপরে যে খোলকটা ছিল প্রোটিন কোট, সেই প্রোটিন কোটটা চারপাশে এরকম হয়ে গেছে, ব্লিন্ডিং হয়ে গেছে। একইভাবে এটাকেও নিয়েছি যখন, তখন এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, আর বাকি যেটা সবুজ টাইপের দেখছো সেটা হচ্ছে পুরোপুরি ফসফরাস, আলাদা হয়ে গেছে। তার মানে ব্লিন্ডিং করা হয়েছে, প্রচুর ব্লিন্ডিং করা হয়েছে। ব্লিন্ডিং করার পর দুটোকে আলাদা করা হয়েছে, ফসফরাস এবং কাকে না ব্যাকটেরিয়াকে। ব্যাকটেরিয়া যখন আলাদা হয়ে গেছে, ব্যাকটেরিয়াকে আলাদা করে দেওয়া হয়েছে, ব্যাকটেরিয়াকে কি করে দেওয়া হয়েছে? আলাদা করে দেওয়া হয়েছে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে ব্যাকটেরিয়াকে ব্লিন্ডিং করার পর ব্যাকটেরিয়াকে আলাদা করে দেওয়া হয়েছে এবং এর মধ্যে নেওয়া হয়েছে কোনটা? S35, পিঙ্কি কালার কাজ ছিল S35 এর। এবার একে সেন্ট্রিফিউজ করা হয়েছে। সেন্ট্রিফিউজ এটা যন্ত্র দেখেছো নিশ্চয়ই, এর মধ্যে রেখে, দেখেছো মানে ছবিতেই দেখো, তোমরা ভবিষ্যতে কোনোদিন দেখতে পাবে। সেন্ট্রিফিউজ যন্ত্রে এই টেস্ট টিউবগুলোকে ঢুকিয়ে সেন্ট্রিফিউজ করা হয়েছে। সেন্ট্রিফিউজগুলো প্রচুর গতিতে ঘোরে এবং যেটা ভারী সে নিচে থিতিয়ে পড়ে আর যে হালকা সে উপরে থেকে যায়। ক্লিয়ার হয়ে গেছে? এই সেন্ট্রিফিউজ করার পর যেটা হালকা মানে অর্থাৎ প্রোটিনের যে খোলকগুলো সেগুলো উপরে থেকে যায়, আর যেটা ব্যাকটেরিয়া সেটা নিচে থেকে যায়। আচ্ছা সরি, আমি বললাম এখানে ব্যাকটেরিয়া আলাদা করা হয়, ব্যাকটেরিয়া আলাদা করা হয় না, সেন্ট্রিফিউজের মাধ্যমে আলাদা করা হয়। মুখ থেকে আমার ভুল করে বেরিয়ে গেছে। তাহলে এগুলো হচ্ছে ফাজেস, অর্থাৎ ব্যাকটেরিয়া ফাজের যে খোলকগুলো সেগুলো হালকা ছিল, সেগুলো উপরে থাকবে, আর যেটা ভারী ব্যাকটেরিয়া সেটা নিচে। এনসিইআরটিতে এই শব্দটা লেখা আছে যে ব্যাকটেরিয়া ফাজের এই খোলকগুলো হালকা হয়, উপরে থাকে, এদিকে বলে সুপারনেটেন্ট। কি বলা হয়? সুপারনেটেন্ট, অর্থাৎ উপরে ভাসছে। তাহলে এর মধ্যে যখন খুঁজে দেখা গেল, এর মধ্যে যদি খুঁজে দেখা গেল যে এটা উপরের এই যে খোলকটা আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া নিচেরটা। এবার এই ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ নিশ্চয়ই ঢুকেছে, ঢুকেছে না ঢোকেনি? ঢুকেছে। একে ইনফেক্ট করেছে মানে এর মেটেরিয়াল কিছু না কিছু এর মধ্যে এসছে, অবশ্যই এসছে। তখন একে পরীক্ষা করে দেখা গেল যে এর মধ্যে কি এই রেডিও আইসোটোপ, অ্যাক্টিভ আইসোটোপটা কি পাওয়া যাচ্ছে? খুঁজে তখন দেখা গেল নো রেডিও অ্যাক্টিভিটি, কোনো রেডিও আইসোটোপ এর মধ্যে প্রবেশ করেনি। S35 এর মধ্যে কোনোভাবে প্রবেশ করেনি। ঠিক একই পরীক্ষা অন্যটাই করলো, একে ব্লিন্ডিং এ চাপালো, যেটা ফসফরাস কি ছিল বলো? P32। এটাকে সেন্ট্রিফিউজ করলো, একই পদ্ধতিতে করলো। সেন্ট্রিফিউজ করার পর খোলকগুলো আলাদা হয়ে গেল এবং ব্যাকটেরিয়াটাকে এখানে করলো। এবার দেখো ব্যাকটেরিয়ার মধ্যে সবুজ 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 জিনিস তো ছবিতে দেখতে পাচ্ছি। এটাকে যখন স্টাডি করলো তখন দেখলো হ্যাঁ রেডিও অ্যাক্টিভ ডিএনএ এর মধ্যে পাওয়া যাচ্ছে, অর্থাৎ এর মধ্যে ফসফরাস 32 পাওয়া যাচ্ছে। কি করে ঢুকলো এটা? এটা ঢুকেছে এখান থেকে এখানে, কারণ এখান থেকে এখানে আসলে আসে ডিএনএ। কি আসে আসলে? ডিএনএ। কারণ এখান দিয়ে যখন পরীক্ষা করলো তখন প্রোটিন কোনোভাবে এখানে ঢুকেছিল, অ্যান্সার হবে না। তাহলে কে ঢুকেছে? আলটিমেট ডিএনএ ঢুকেছে। সেই কারণে এখান থেকেই প্রমাণ হয়ে গেল যে ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। আর কোনো কনফিউশন থাকলো না, ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল পুরোপুরি এখান থেকে প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? ডিএনএ যে জেনেটিক মেটেরিয়াল পুরোপুরি এখান থেকে প্রমাণ হয়ে গেছে। তাহলে এই যে লাস্ট পরীক্ষাটা করালাম এটা হচ্ছে হার্সে এবং চিজের পরীক্ষা। এটাতে একদম প্রমাণিত হয়ে গেল যে ডিএনএ একটা জিনিস থেকে আরেকটা জিনিসে ট্রান্সফর্মিং করে কিসের? নিজের বৈশিষ্ট্য। এখানে দেখতে পাচ্ছি ভাইরাস, এটা ব্যাকটেরিয়া, এখান থেকে এখানে জিনিসপত্র কিন্তু প্রবেশ করেছে এবং তার ফলে এই যে জিনিসটা ছিল ব্যাকটেরিয়া ও কিন্তু ইনফেক্টেড হয়েছে। ক্লিয়ার হয়ে গেছে না হয়নি? এতটা পর্যন্ত যদি কোনো রকম কোনো ডাউটস থাকে কোশ্চেন করো। এতটা পর্যন্তই আমাদের সার্চ ফর জেনেটিক মেটেরিয়াল মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার বহু প্রাণীতে আমরা দেখতে পাই, বহু প্রাণী ইন দ্য সেন্স ব্যাকটেরিয়া, তাদের মধ্যে আমরা দেখতে পাই জেনেটিক মেটেরিয়াল হিসেবে আরএনএ। কি দেখতে পাই? আরএনএ। তাদেরকে আমরা বলে থাকি আরএনএ ভাইরাস। উদাহরণ কি? টোবাকো মোজাইক ভাইরাস এবং আমাদের এই যে রিসেন্ট ভাইরাস যে আমাদের দুনিয়াকে অফ করে দিয়েছিল, করোনা ভাইরাস। এখানে আমরা কি দেখতে পাই? আরএনএ অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। তাহলে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য অর্গানিজমের আমরা কি দেখতে পাই? জেনেটিক মেটেরিয়াল হিসাবে ডিএনএ। মোস্ট অফ দ্য জেনেটিক মেটেরিয়াল কি দেখতে পাই? মোস্ট অফ দ্য অর্গানিজমের জেনেটিক মেটেরিয়াল হিসাবে কি দেখতে পাই? ডিএনএ। বোঝা গেছে? ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল অফ মোস্ট
হচ্ছে অর্গানিজম। বোঝা গেছে? ইট সাবসিকুয়েন্টলি বিকাম ক্লিয়ার দ্যাট ইন সাম ভাইরাস, কিছু ভাইরাসের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, আরএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। কিছু জনের ক্ষেত্রে দেখা যায় আরএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল, কিছু জনের ক্ষেত্রে কি দেখা যায়, আরএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। আরএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়াল। যেমন উদাহরণ কি, এক্সাম্পল হিসেবে দেখো টোবাকো মোজাইক ভাইরাস বা করোনা ভাইরাস, এইগুলো ক্লিয়ার হয়ে গেছে। এতটা পর্যন্তই ছিল তোমাদের সঙ্গে আজকে আমার সঙ্গ। যদি কোনো রকম কোনো ডাউটস থাকে জিজ্ঞাসা করো। এটা আমি কোনোদিন লিখে আনি না, কত পেজে শেষ হবে জানি না, এই জন্য তোমাদের জন্য থ্যাংক ইউ এতক্ষণ কানেক্টেড থাকার জন্য। একটা লম্বা হাসি। বলো এতটা পর্যন্ত কোনো রকম যদি কোনো ডাউটস থাকে তাহলে কোশ্চেন করো, যদি ডাউটস না থাকে তাহলে বলো অন্য কিছু যদি থাকে। স্যার কতক্ষণ ক্লাস হলো, থাকবো কিনা? ক্লাস তো বাবু অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি।